নমস্কার। চলুন আজকের আলোচনা শুরু করা যাক। আচ্ছা, চলুন একদম শুরুতেই একটা চমকে দেওয়ার মতো সংখ্যা নিয়ে কথা বলি। ভারতে জানেন কি, জনসংখ্যার একদম উপরের দিকে থাকা 10% মানুষ দেশের মোট সম্পদের 77% নিয়ন্ত্রণ করে। ভাবা যায়? এই পরিসংখ্যানটা কিন্তু একটা খুব বড় প্রশ্ন তুলে দেয়। মানে বিশ্বে অন্যতম দ্রুত বর্ধনশীল একটা অর্থনীতিতে এত বড় বৈষম্য কিভাবে সম্ভব? এটা তো আমাদের অর্থনৈতিক সাফল্যের যে ধারণা সেটাকেই যেন চ্যালেঞ্জ করে বসে। এই যে বৈপরীত্য, এটাই আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় যে শুধু অর্থনৈতিক প্রবৃদ্ধি হলেই সব হয় না। আর এখানেই আমাদের একটা খুব জরুরি পার্থক্য বুঝে নিতে হবে। দেখুন, জিডিপি গ্রোথ বা প্রবৃদ্ধি মানে হচ্ছে অর্থনীতির যে কেকটা আছে সেটাকে আরও বড় করে তোলা। কিন্তু অন্তর্ভুক্তিমূলক প্রবৃদ্ধি নিশ্চিত করে যে কেকটা বড় হওয়ার পর তার একটা ন্যায্য টুকরো যেন সবাই পায়। শুধু কেক বড় হলেই তো হবে না, তাই না? মানে আরও সহজ করে বললে, অন্তর্ভুক্তিমূলক প্রবৃদ্ধি হল এমন একটা প্রক্রিয়া যেখানে সমাজের সব স্তরের মানুষ দেশের অর্থনৈতিক অগ্রগতির অংশ হতে পারে আর তার সুফলটাও সমানভাবে ভোগ করতে পারে। কিন্তু প্রশ্ন হল, এই অন্তর্ভুক্তিমূলক প্রবৃদ্ধি ঠিক কিভাবে সবার জন্য নতুন সুযোগ তৈরি করে? চলুন এবার সেই বিষয়টাই একটু খতিয়ে দেখা যাক। এর মূলে আছে অর্থনীতিবিদ জোসেফ শুম্পিটারের একটা দারুণ ধারণা। তিনি বলেছিলেন সৃজনশীল ধ্বংস বা ক্রিয়েটিভ ডিস্ট্রাকশনের কথা। সহজ কথায়, যখন নতুন কোনো উদ্ভাবন এসে পুরনো প্রযুক্তিকে বাজার থেকে সরিয়ে দেয়, আর ঠিক এটাই কিন্তু প্রবৃদ্ধি আর সামাজিক উন্নতির একটা বিরাট চালিকা শক্তি। ব্যাপারটা কেমন একবার ভাবুন তো। স্মার্টফোন আসার পর সাধারণ বাটন ফোনগুলো কিভাবে বাজার থেকে প্রায় উধাও হয়ে গেল। এটাই হলো সৃজনশীল ধ্বংস। মুনাফার আশা নতুন উদ্ভাবনকে উৎসাহিত করে, আর এই নতুন উদ্ভাবনই পুরনো প্রযুক্তিকে সরিয়ে দিয়ে অর্থনীতিকে এক লাফে এগিয়ে নিয়ে যায়। আর এখানেই একটা খুব ইন্টারেস্টিং ব্যাপার আছে। সব বৈষম্য কিন্তু একরকম নয় বা খারাপও নয়। ধরুন, নতুন কিছু উদ্ভাবন করে যদি কেউ অনেক ধনী হয়, সেটা কিন্তু অর্থনীতিতে নতুন সুযোগ তৈরি করে। এটাকে বলা যেতে পারে ভালো বৈষম্য। কিন্তু যখন ক্ষমতা বা দুর্নীতির জোরে বৈষম্য তৈরি হয়, তখন সেটা দেশের উন্নতিকে আটকে দেয়, আর এটাই হলো খারাপ বৈষম্য। তাহলে আসল প্রশ্নটা হলো, সরকার কিভাবে এমন একটা পরিবেশ তৈরি করতে পারে যেখানে এই ভালো বৈষম্য বাড়বে আর সবাই তার সুফল পাবে? চলুন বিশ্বজুড়ে এর কিছু সফল মডেলের দিকে তাকানো যাক। এর প্রথম ধাপটা হলো আর্থিক অন্তর্ভুক্তি আর ক্ষমতায়ন। যেমন ধরুন, ভারতে প্রধানমন্ত্রী জনধন যোজনা দেশের কোটি কোটি সাধারণ মানুষকে প্রথমবারের মতো ব্যাংকিং ব্যবস্থার সাথে যুক্ত করেছে। আবার অন্যদিকে রুয়ান্ডার মতো দেশে নারীদের হাতে জমির মালিকানা তুলে দিয়ে তাদের অর্থনৈতিকভাবে শক্তিশালী করা হয়েছে। শুধু আর্থিক অন্তর্ভুক্তিই যথেষ্ট নয়, এর সাথে দরকার সামাজিক সুরক্ষাও। ডেনমার্কের ফ্লেক্সিকিউরিটি মডেলটা এক্ষেত্রে একটা দারুণ উদাহরণ। সেখানে কর্মীরা চাকরি হারালে সরকারি সুরক্ষা পান, আবার কোম্পানিগুলো ভয়ে না পেয়ে নতুন প্রযুক্তি ব্যবহার করতে পারে। মানে একদিকে উদ্ভাবনের স্বাধীনতা, অন্যদিকে মানুষের নিরাপত্তা, দুটোরই দারুণ একটা ভারসাম্য। আর সবকিছুর উপরে সবচেয়ে জরুরি বিনিয়োগটা হলো মানুষের উপর, মানে মানব পুঁজির উন্নয়ন। ভারতের স্কিল ইন্ডিয়া মিশনের কথাই ভাবুন, বা ফিনল্যান্ডের সেই বিখ্যাত শিক্ষা ব্যবস্থার কথা, যা দেশের হারিয়ে যাওয়া আইনস্টাইনদের খুঁজে বের করে। এগুলো সবই মানুষের দক্ষতা বাড়িয়ে দেশের আসল সম্ভাবনাকে জাগিয়ে তোলার চেষ্টা। India faces significant challenges in achieving inclusive growth, marked by persistent inequality and widespread poverty. The vast disparity between the wealthy elite and the majority casts a long shadow, as large segments of the population grapple with multidimensional poverty, denied access to essential services and opportunities. Employment issues further exacerbate these challenges, with a dominant informal sector leading to unstable livelihoods, while high-growth sectors fail to create sufficient quality jobs. Gender and social disparities deepen the divide, as marginalized communities and women struggle against systemic barriers, compounded by regional imbalances that favor urban over rural development. Governance issues like inefficient service delivery and inadequate infrastructure stall progress,
illustrating the urgent need for concerted efforts aimed at bridging these gaps and fostering a more equitable society. এই সব বিশ্বজুড়ে সফল নীতিগুলো একটা পথ দেখালো। ভারতের জন্য বিষয়টা কিন্তু এতটা সহজ নয়। আমাদের দেশে এমন কিছু গভীর সমস্যা বা বাধা রয়েছে যা অন্তর্ভুক্তিমূলক প্রবৃদ্ধির যাত্রাকে বেশ কঠিন করে তুলেছে। প্রথমেই দেখুন, আঞ্চলিক বৈষম্যের বিষয়টা। ভারতের সব রাজ্যের অর্থনৈতিক অবস্থা কিন্তু একরকম নয়। একদিকে সিকিমের মতো রাজ্যের মানুষের মাথাপিছু আয় অনেক বেশি, আর অন্যদিকে বিহারের মতো রাজ্যের আয় অনেকটাই কম। এই বিশাল পার্থক্যটা একটা বিরাট বড় চ্যালেঞ্জ। এর সাথে যোগ করুন ভারতের কর্মশক্তির চিত্রটা। দেশের প্রায় ৯০% কর্মী কাজ করেন অসংগঠিত ক্ষেত্রে। এর মানে কি? এর মানে হল তাদের কোনো সামাজিক সুরক্ষা নেই কোনো নির্দিষ্ট বেতন বা চাকরির নিরাপত্তা, ফলে দেশের এত বড় একটা অংশ অর্থনৈতিকভাবে সবসময় ঝুঁকির মধ্যে থাকে। তার উপর ভারত এখন $5 ট্রিলিয়ন অর্থনীতি হওয়ার স্বপ্ন দেখছে। স্বপ্নটা তো বিশাল, কিন্তু এই ঝলমলে ছবির আড়ালেই রয়েছে সামাজিক বৈষম্যের এক কঠিন সত্যি। চলুন আজ আমরা ভারতের প্রবৃদ্ধির এই প্যারাডক্স মানে স্ববিরোধিতা আর এর পেছনের কারণগুলো নিয়েই একটু গভীরে যাই। গবেষকদের এই একটা কথাই যেন পুরো বিষয়টা পরিষ্কার করে দেয়, তাই না? ভাবুন তো, একটা দেশ একই সাথে কিভাবে একদিকে ধনী আর অন্যদিকে গরিব হতে পারে। একদিকে দারুণ অর্থনৈতিক উন্নতি আর অন্যদিকে সম্পদের এই বিশাল বৈষম্য। এটাই তো সেই প্যারাডক্স যা আমরা আজ বোঝার চেষ্টা করব। ৭৭%। একবার ভাবুন তো, দেশের মোট সম্পদের ৩/৪ থেকেও বেশি মাত্র ১০% মানুষের হাতে। এই একটা তথ্যই কিন্তু বৈষম্যের গভীরতাটা বুঝিয়ে দেওয়ার জন্য যথেষ্ট। তো এটা তো স্পষ্ট, কিন্তু এর সমাধানটা কি? আমরা প্রায়ই এই ইনক্লুসিভ গ্রোথ বা অন্তর্ভুক্তিমূলক প্রবৃদ্ধি শব্দটা শুনি, কিন্তু এর আসল মানেটা কি? দেশের মোট আয় বা জিডিপি বাড়লেই কি সব হয়ে গেল? না, ব্যাপারটা তার থেকেও অনেক বেশি কিছু। সহজ করে বললে, ইনক্লুসিভ গ্রোথ মানে হল দেশের অর্থনীতি কত দ্রুত এগোচ্ছে সেটার পাশাপাশি এটাও দেখা যে এই উন্নতির ফলটা কারা পাচ্ছে। মানে কেকটা শুধু বড় হলে চলবে না, কেকের ভাগটা সবাই ঠিকমতো পাচ্ছে কিনা সেটাও দেখতে হবে। আসল লক্ষ্য হল সমাজের সবার জীবনযাত্রার মান উন্নত করা। আচ্ছা, তাহলে তো কনসেপ্টটা পরিষ্কার হলো, কিন্তু আসল প্রশ্নটা হলো, ভারত তাহলে এই লক্ষ্যে পৌঁছাতে পারছে না কেন?
কোথায় আসল বাধাটা? চলুন এবার সেই কারণগুলোই একটু খুঁজে দেখি, যার সম্ভাবনা আর বাস্তবতার মধ্যে এই ফারাকটা তৈরি করছে। এই বাধাগুলোকে যদি আমরা ভাগ করি, তাহলে মোটা দাগে ৩টে বড় কারণ সামনে আসে। ১. অর্থনৈতিক সমস্যা, ২. সামাজিক বিভেদ, আর ৩ নম্বর হল গভর্নেন্স বা প্রশাসনিক দুর্বলতা। আসুন প্রথমে অর্থনৈতিক দিকটা দিয়ে শুরু করা যাক। অর্থনৈতিক সমস্যার কথা বললেই প্রথমে আসে কৃষি খাতের কথা। ভাবুন একবার, দেশের প্রায় অর্ধেক মানুষ মানে ৫০% মানুষ কৃষিকাজ করে জীবন চালান, অথচ দেশের মোট আয়ে মানে জিডিপিতে তাদের অবদান কত? মাত্র ১৭%। এই যে একটা বিশাল ফারাক, এর ফলে গ্রামের দিকে দারিদ্র্য এত বেশি। এরপর আসছে আরেকটা বড় সমস্যা, যেটাকে বলা হয় জবলেস গ্রোথ। নামটা শুনেই বোঝা যাচ্ছে, তাই না? দেশের অর্থনীতি তো বাড়ছে, জিডিপি বাড়ছে, কিন্তু সেই অনুপাতে ভালো চাকরি তৈরি হচ্ছে না। এর ফল কি হচ্ছে? লক্ষ লক্ষ শিক্ষিত ছেলেমেয়েরা পাশ করে বেরোচ্ছে, কিন্তু তাদের জন্য যথেষ্ট কাজ নেই। আর যাদের বা কাজ আছে, তাদের অবস্থাই বা কি? দেখুন এই সংখ্যাটা, ৯০%-এরও বেশি কর্মী কাজ করে অসংগঠিত খাতে। মানেটা কি? মানে হলো এদের চাকরির কোনো নিরাপত্তা নেই, কোনো পিএফ নেই, হেলথ বেনিফিট নেই, কিচ্ছু নেই। একটা বিশাল অংশের মানুষের জীবন চলছে এক কথায় অনিশ্চয়তার ওপর। তো এই যে অর্থনৈতিক সমস্যাগুলো আমরা দেখলাম, এগুলোর প্রভাব তো শুধু অর্থনীতিতে সীমাবদ্ধ থাকে না, এগুলো সরাসরি সমাজে একটা গভীর বিভেদ তৈরি করে। আর এই বিভেদটা শুধু ধনী আর গরিবের মধ্যে নয়, বরং বিভিন্ন রাজ্য আর সামাজিক গোষ্ঠীর মধ্যেও ছড়িয়ে পড়ে। এই আঞ্চলিক বৈষম্যের একটা উদাহরণ দেখলে ব্যাপারটা আরও পরিষ্কার হবে। একদিকে গোয়ার একজন মানুষ বছরে গড়ে আয় করে প্রায় ৪,৩১,০০০ টাকা, আর অন্যদিকে বিহারে মাত্র ৪১,০০০, মানে ১০ গুণেরও বেশি তফাত। একই দেশের দুটো রাজ্যের মধ্যে আয়ের এত বড় পার্থক্য? পরিষ্কার বোঝা যাচ্ছে যে উন্নয়নের হাওয়াটা সব জায়গায় সমানভাবে বইছে না। আর এই ফারাকটা কিন্তু শুধু টাকা পয়সার নয়, শিক্ষার মতো গুরুত্বপূর্ণ বিষয়েও এর ছাপ স্পষ্ট। যেমন কেরালায় দেখুন, সাক্ষরতার হার প্রায় ৯৩%, আর বিহারে সেটা নেমে আসছে প্রায় ৬৪%। এই সংখ্যাগুলোই বলে দেয় যে বিভাজনটা কতটা গভীরে গিয়ে পৌঁছেছে। আঞ্চলিক বিভাজনের পাশাপাশি আমাদের সমাজে কিছু সমস্যা আছে যা বহু পুরনো এবং গভীরে প্রথিত। যেমন ধরুন বর্ণপ্রথার মতো বিষয়গুলো, যা আজও অনেক মানুষকে সমান সুযোগ পাওয়া থেকে আটকে রাখে। আবার লিঙ্গ বৈষম্যের কারণে দেশের অর্ধেক জনসংখ্যা অর্থাৎ নারীরা অর্থনৈতিকভাবে পিছিয়ে থাকছে। আর দারিদ্র্য, সেটাও দেখা যায় কিছু নির্দিষ্ট গোষ্ঠীর মধ্যেই যেন বেশি করে আটকে আছে। তো আমরা অর্থনৈতিক আর সামাজিক বাধাগুলো দেখলাম, কিন্তু এর বাইরেও আরও একটা বড় ফ্যাক্টর আছে, আর সেটা হলো প্রশাসনিক বা গভর্নেন্সের সমস্যা। মানে অনেক সময় হয়তো খুব ভালো ভালো পলিসি বানানো হয়, কিন্তু সেগুলো ঠিকঠাকভাবে মানুষের কাছে পৌঁছায় না। কেন পৌঁছায় না? কারণ হলো আমলাতান্ত্রিক জটিলতা আর অবশ্যই দুর্নীতি। এ দুয়ের ফাঁসে পড়ে সরকারি প্রকল্পের সুবিধাগুলো মাঝপথে হারিয়ে যায়। যাদের জন্য এই প্রকল্প, সেই গরিব মানুষগুলোর কাছে অনেক সময় কিছুই পৌঁছায় না। ফলে কি হয়? এত ভালো ভালো নীতি থাকার সত্ত্বেও বৈষম্যটা কমার বদলে দিন দিন বাড়তেই থাকে। তাহলে পুরো আলোচনাটা থেকে আমরা কি দেখতে পাচ্ছি? ছবিটা অনেকটা এরকম যে ভারত যেন একটা রাস্তার মোড়ে এসে দাঁড়িয়েছে। একদিকে অসীম উন্নতির সম্ভাবনা, অন্যদিকে এই গভীর সমস্যাগুলো। একটা বড় চ্যালেঞ্জের মুখে দাঁড়িয়ে আছে দেশ। তাহলে মূল কথাগুলো যদি এক জায়গায় করি, প্রথমত
ভারতের গ্রোথ স্টোরিটা একটা প্যারাডক্সের মতো, যেখানে একদিকে দারুণ সমৃদ্ধি, অন্যদিকে চরম দারিদ্র্য। দ্বিতীয়ত, ইনক্লুসিভ গ্রোথ মানে শুধু দেশের আয় বাড়ানো নয়, বরং সেই আয়ের ভাগটা যেন সবাই পায়। আর তৃতীয় এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল, এই পথে সবচেয়ে বড় 3টে কাঁটা হল ভালো চাকরির অভাব, সামাজিক বৈষম্য আর প্রশাসনিক গাফিলতি। শেষ করার আগে একটা বড় প্রশ্ন রেখে যাই। ভারতে এখন পৃথিবীর সবচেয়ে বেশি তরুণ জনসংখ্যা। এই বিপুল সংখ্যক তরুণীরা যখন কাজের জগতে পা রাখছে, ভারত কি পারবে তার এই গ্রোথের সুযোগকে কাজে লাগিয়ে সবার জন্য সমান সুযোগ তৈরি করতে? নাকি এই বৈষম্যের প্যারাডক্সটা আরও গভীর, আরও জটিল হয়ে উঠবে? উত্তরটা হয়তো সময় দেবে। দুর্নীতি, দুর্বল শাসন ব্যবস্থা আর স্বাস্থ্যশিক্ষার মতো মৌলিক পরিষেবাগুলোর ঘাটতি। এই সমস্যাগুলো এতটাই গভীরে যে অনেক সময় সরকারের ভালো ভালো উদ্যোগ বা যোজনাও আসল মানুষগুলোর কাছে পৌঁছানোর আগে মাঝপথে হারিয়ে যায়। আসলে আমাদের এটা মনে রাখা খুব জরুরি যে অর্থনৈতিক প্রবৃদ্ধি নিজে কোনো লক্ষ্য হতে পারে না। এটা আসলে একটা উপায় মাত্র, একটা শক্তিশালী হাতিয়ার, যার আসল উদ্দেশ্য হল দেশের সব মানুষের জীবনযাত্রার মান উন্নত করা আর সবার জন্য নতুন সুযোগ তৈরি করা। এই সব কিছু শোনার পর একটা প্রশ্ন আমাদের ভাবায়, একটা সত্যিকারের অন্তর্ভুক্তিমূলক ভবিষ্যতের দিকে তাকালে একটা দেশের জন্য সবচেয়ে জরুরি বিনিয়োগ কোনটা হওয়া উচিত বলে মনে হয়? এমন একটা অর্থনীতি তৈরি করা যা শুধু কিছু মানুষের জন্য নয়, বরং সবার জন্য কাজ করবে। এটাই হয়তো আমাদের এই সময়ের সবচেয়ে বড় চ্যালেঞ্জ, আর একই সাথে সবচেয়ে বড় সুযোগও। আজকের মতো এখানেই শেষ করছি। ধন্যবাদ।